দর্শক বন্ধুরা, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে উপদেষ্টা হাসান আরিফ গত 15-20 দিন ধরে পারিবারিক কারণে পুত্র এবং পুত্রবধূকে নিয়ে বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন। আপনি আমার গাড়ি টপ করে দাগ দেখতে পাচ্ছেন না বাবা? এই 3টা বছর আমি পালিয়ে মাইরিনকে যারাকে মাইরিনের মধ্যে যা যা ছিল আমরা সবাই মিলে ফেস করি নাই, ঠিক করি নাই, সুন্দরভাবে চলি নাই, সমাজে চলি নাই। সমাজের থেকে কত লাঠি জুতার বাড়ি খাইছি, তারপরে তো আমি ঘরে আসি। মাইরিন এতটুকু বাচ্চাকে যে বাবা এইটুকু বাচ্চাকে হাত তুলতে পারে, আপনি তাদের কথা বলতেছেন? আপনি আমার গাড়ি টপ করে দাগ দেখতে পাচ্ছেন না বাবা? ইমানে বলেন, তাহলে কিভাবে ওকে আপনি শাস্তি দিচ্ছেন না? কিভাবে তওবা করে দিচ্ছেন? ওকে বাসা থেকে বের করে দেন। কারণ আপনি জানেন থানা নাই, এখন মামলা হবে না। আপনি জানেন আপনি সরকার মামলা নিবে না। হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো একটা মানুষের কাছে আমি বিচার যদি না পাই, তাহলে আর কোথায় বিচার পাবো? সবাই আমাকে ঝাড়ের বাড়ি দিবে। আগে তুমি কার বিচার নিয়ে আসছো? সরকারের বিচার নিয়ে আসছো আমার কাছে? উনি আমার শ্বশুর না, উনি এখন আমার শ্বশুর না, শ্বশুর ছিলেন। আমার শ্বশুর না। 2021 সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তারপরে 3 বছর আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, কার সাথে ছিলাম, সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন? এই 3 বছর আমি কোথায় ছিলাম? কোথায় ছিলেন আপনি? হাসান আরিফের বাড়িতে ছিলাম। কিভাবে ছিলাম, কেন ছিলাম, কেন সে রেখেছে? জাস্ট একটু মাথাটা কাজে লাগান। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি বলতে পারছি না। কোনো অপরাধে না, মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে 326 বা 307 সেকশনে আমাকে কারাগারে দিয়েছে। পিবিআই এবং নিউ মার্কেট থানা দুইটাই আমাকে এফআরটি দিয়েছে, কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না। একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেফতার করেছে। এটা ঘরের সমস্যা না। প্রথমত এই কথাটা বলে সে তাকে বাঁচাতে চাইছে। এটা অবশ্যই ঘরের সমস্যা না। এটা যদি ঘরের সমস্যা হতো তাহলে এটা আমার ডিভোর্স, আপনার আর মানুষের ডিভোর্স হয় না? প্রতিদিন শত শত ডিভোর্স হচ্ছে না? তাহলে আফটার ডিভোর্স আমাকে 3 বছর এখন পর্যন্ত হাসান আরিফের বাসায় থাকতে হচ্ছে কেন? স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে। আমার ডিভোর্স হয়ে গেছে 2021 সালে 29 এপ্রিল। আজকে 2024 সাল। আমাকে কেন হাসান আরিফের বাড়িতে এখনো থাকতে হয়? দেখেন, আমি ওনার প্রফেশন নিয়ে কথা বলতে চাই না। উনি উপদেষ্টা হোক আর যা ইচ্ছা তাই হোক, সেটা আমার বিজনেস না। আমার বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা। উনি একজন রেপিস্ট। উনি আমার একজন এক্স শ্বশুর ছিল। উনি আমার সাথে অন্যায় করেছে। 2018 সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি। আমি তার এগেনস্টে কথা বলতেছি, ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে। উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না। হ্যাঁ, উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে এখন আমি কথা বলছি, কারণ সে তার ক্ষমতার অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না, মামলা হতে দিচ্ছে না। ওই হাসান আরিফকে নিয়ে আমি কথা বলতে চাই। যখন আমি এই প্ল্যাটফর্মে আসছি, পুলিশের কাছে আসছি, তখন যখন পুলিশ আমার মামলাটা স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা, সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না, যখন ওই উপদেষ্টা হাসান আরিফের প্রভাবের কারণে হচ্ছে না, তখন আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলতে চাই। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার যা কিছু 4 জালের মাঝে ঘটেছে, সেটা হচ্ছে ব্যক্তি হাসান আরিফ। সেই ব্যক্তি হাসান আরিফকে নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তাতে সে বিতর্কিত হলো না কি হলো, আই ডোন্ট কেয়ার। ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আমি আকর্ষণ করবো, নারী উপদেষ্টা যারা আছেন, রিজওয়ানা ম্যাডাম, আরো যিনি আছেন, আপনাদের সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের এই বিষয়টাকে একদম ন্যাস্টি পর্যায়ে নিয়ে গেছে। এইটার সুযোগ তৃতীয় পক্ষ নিবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দেখেন, আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো, এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন। এবং এগুলো যে আমি বলছি, এটা যে মিথ্যা না, এটা যে সত্যি, আমাকে আপনারা এটা ইনভেস্টিগেশন করেন এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার দরকার, আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহযোগিতা করেন। আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটা, এই ঝামেলাটার একটা তৃতীয় পক্ষ এটার হচ্ছে নিয়ে নেবে, সুযোগ নিয়ে নেবে। সেই সুযোগটা নিতে দিয়েন না। আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন, তাহলে তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে যাবে। অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে কিনা। আমাকে যে ব্যবহার করছে না, বা আমি যে এখনো ব্যবহৃত হচ্ছি না, সেটাই আমি বলতে চাই যে আমি এখনো ব্যবহৃত হচ্ছি না। ব্যবহার করা আমাকে সম্ভব না। আমি একজন বিপ্লবী নারী, রাজপথে থাকা নারী। সো আমাকে ব্যবহার করা সম্ভব না। আমাকে যাতে ব্যবহার করতে না পারে, কোনো তৃতীয় পক্ষ যেন এর মধ্যে ঢুকতে না পারে, সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই। সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স
হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কায়দা করে নিয়ে নিয়েছে। এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে, এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন, পুলিশ এভিডেন্স চাইবে, আমি তো এভিডেন্স দিতে পারবো না, তখন আমি মিথ্যাবাদী হয়ে যাবো। তো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি, আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি, এভিডেন্স পাওয়া মাত্রই আমি কেন থাকলাম, কারণ আমার আপনারা দেখবেন যে আমি সিসিটিভি ফুটেজে আমি দরজা লাথি মারতেছি। আমি যদি এখানে না থাকি, আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখি, এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে, যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায়। আমি যদি তাদেরকে কোনো কিছুতে মানে অনীহা প্রকাশ করি, আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে, আর আইন কথা বলে না, তখন আমার কোনো ব্যাকআপ নাই, আমার কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমি কথা বলবো বা আমার হয়ে কেউ কথা বলবে। আই হ্যাভ নো ভয়েস, কারণ এতদিন হচ্ছে মামলা করতে পারি নাই, এতদিন তো স্বৈরাচার শাসক ছিল, তারা আমার কথা শোনে নাই, কারণ তিনি প্রভাব খাটাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না? আজকে যদি আমি সাধারণ একজন মেয়ে হতাম, সাধারণ কোনো ছেলের এগেনস্টে গিয়ে এখানে মামলা করতাম, তাহলে কি এত মানে সহ্য মানে আমাকে প্রতারণার সম্মুখীন হতে হতো, হয়রানির শিকার হতে হতো? বলেন একজন সাধারণ মেয়ে যায় যে যদি বলে যে আমার স্বামী আমাকে মেরেছে, আমাকে এরকম হত্যা করতে চেয়েছে, মামলা কি সাথে সাথে নেবে না? আমার মামলা 23 ঘন্টা লাগলো কেন নিতে? কারণ হাসান আরিফ প্রভাব খাটিয়েছে। তো আমি তাহলে কার এগেনস্টে কথা বলবো? আমাকে যে হত্যা করতে চাইলো সেটা যদি বিচার না হয় তাহলে কি হইলো? আর সবাই বলতেছে, ওরা বলতেছে যে কি নারী নির্যাতন। আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই, আমাকে হত্যা করতে চাইছে, আমাকে ধর্ষণ করেছে। তাহলে আপনি বলবেন হত্যা খুন আর হচ্ছে ধর্ষণ, সেটা না বলে বলতেছে নারী নির্যাতন, স্বামী স্ত্রী মারামারি কিভাবে হয়? 2021 সালে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আজকে 2024, তাহলে আমার স্বামী সে কি করে হয়?